হচ্ছে দেখার চেষ্টা করব সেই যে লেকচারগুলোর টাইটেলগুলো আমি এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলো হচ্ছে স্টেট অফ ম্যাটার। আমাদের একটা ম্যাটারকে কতগুলো স্টেটে আমরা পেতে পারি সেটা সম্পর্কে আমরা ছোট থেকেই জানি মোটামুটি। ক্লাস 6-7 থেকে আমরা এই বিষয়টা নিয়ে সম্পর্কে পড়াশোনা করে আসি। সেটা হচ্ছে যে আমাদের আমরা মোটামুটি হচ্ছে একটা যে কোনো একটা ম্যাটারকে তিনটি স্টেটে দেখতে পারি: সলিড স্টেট, লিকুইড স্টেট এন্ড হচ্ছে গ্যাসিয়াস স্টেট। এই তিনটে স্টেট আমরা দেখতে পারি, সেই তিনটে স্টেট নিয়ে আলোচনা করতে হবে। ইলাস্টিসিটি, যেটা আমাদের প্রথম চ্যাপ্টারের আমাদের এই কোর্সের প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা ইলাস্টিসিটি কাকে বলা হয় সেটা নিয়ে আমরা এক্সপ্লেনেশন শিখবো। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ডিফর্মিং ফোর্স কাকে বলা হবে সেটাকে জানবো। দেন পারফেক্টলি ইলাস্টিক বডি, পারফেক্টলি প্লাস্টিক বডি আর পারফেক্টলি রিজিড বডি কাকে বলা হয়, এই তিনটা বডির ভিতরে ডিফারেন্সটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। স্ট্রেস স্ট্রেন সম্পর্কে আমরা জানবো। হুকস লটা আমরা পড়বো এবং ইলাস্টিক লিমিটটা আমরা জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা এখন যেটা যাব, আমাদের প্রথম যে টপিকটা আছে এখানে সেটা হচ্ছে কি স্টেট অফ ম্যাটার। সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে সবার? জি স্যার। ওকে, স্টেট অফ ম্যাটার আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা যে ম্যাটার ক্যান এক্সিস্ট। বেসিক্যালি একটা ম্যাটারে কয়টা স্টেট থাকতে পারে? নরমালি তিনটে স্টেট থাকতে পারে। সেই তিনটে স্টেটের নাম আমরা যদি করে থাকি, একটা হচ্ছে দা সলিড স্টেট, সেকেন্ড ওয়ান হচ্ছে দা লিকুইড স্টেট এবং থার্ড ওয়ান হচ্ছে আমাদের কি, তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস স্টেট বলা হয়ে থাকে। এখন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স, এটার যে লাইনটা দেওয়া হয়েছে, দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স ইজ সেম ইন অল থ্রি স্টেট। এটার মানে যেটা, এই লাস্টের এই লাইনটুকুর, যে এই লাইনটুকু এখানে দেখতে পাচ্ছেন, এই লাইনটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। The chemical composition of the substance is the same in all the states। মানে আমরা এখানে তিনটা ডিফারেন্ট স্টেট নিয়ে কথা বলতেছি। তিনটা ডিফারেন্ট স্টেট, সলিড স্টেট নিয়ে কথা বলতেছি, লিকুইড স্টেট নিয়ে কথা বলতেছি এবং গ্যাসিয়াস স্টেট নিয়ে কথা বলতেছি। কিন্তু এই তিনটা স্টেটের ক্ষেত্রেই, তিনটা স্টেটের ক্ষেত্রেই আমাদের কি কেমিক্যাল কম্পোজিশনটা কি থাকে? কেমিক্যাল কম্পোজিশনটা সেম থাকে। কেমিক্যাল কম্পোজিশন মানে কি কি কেমিক্যাল দ্বারা এই ম্যাটারটা তৈরি করা হচ্ছে সেটা কি থাকবে? সিমিলার থাকবে। সেটার উদাহরণ হিসেবে যদি আপনারা যদি দেখতে চান, আপনাদেরকে আমি দেখাতে পারি। সেটা হচ্ছে আমরা যদি নর্মালি ওয়াটার নিয়ে যদি চিন্তা করে থাকি, ওয়াটার কাকে নিয়ে চিন্তা করব আমরা? ওয়াটারকে নিয়ে চিন্তা করব। ওকে ফাইন, ওয়াটার। এখন ওয়াটার আমাদের কি স্টেটে অবস্থান করতেছে? লিকুইড স্টেট, লিকুইড স্টেটে অবস্থান করতেছে। এবং তার পরবর্তীতে এটা সলিড স্টেট কি হতে পারে? এটার সলিড স্টেট হতে পারে হচ্ছে আমাদের কাছে আইস, রাইট? এটা হচ্ছে সলিড স্টেট। এবং সর্বশেষ যে স্টেটটা হতে পারে সেটা সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। সেটা হচ্ছে কি আমাদের ভ্যাপর। ভ্যাপর এটা হচ্ছে কি স্টেট আমাদের? এটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস স্টেট, গ্যাস অবস্থায় থাকতেছে, রাইট? কিন্তু যেটা সবচেয়ে দেখার জিনিস সেটা হচ্ছে যে এর গাঠনিক স্ট্রাকচারাল বিভিন্ন ধরনের ডিফারেন্স তৈরি হচ্ছে। স্ট্রাকচারাল বিভিন্ন ধরনের কি হচ্ছে? ডিফারেন্সটা তৈরি হচ্ছে। বাট ডিউরিং দিস থ্রি স্টেট, আমাদের এই তিনটা স্টেটে থাকাকালীন অবস্থায় আমাদের যে কম্পোজিশন অফ দ্য কেমিক্যালস দ্যাট ইজ দ্য সেম। দ্যাট ইজ কি সেম? সেটা কি কি? হাইড্রোজেন এবং অক্সিজেন। সবগুলো স্টেটের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারাই কিন্তু ওয়াটার বলেন, আইস বলেন এবং ভ্যাপর স্টেট বলেন, তিনোটা কি করে অবস্থান করে থাকে। ঠিক আছে? সো এই জন্যই এই লাস্টের লাইনটা আপনাদের এখানে দেয়া হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে? লাস্টের যে লাইনটা সেখানে বলা হয়েছে দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স ইজ দ্য সেম অফ ডিউরিং দ্য অল দি থ্রি স্টেট। মানে আমরা যেই কেমিক্যাল গুলো দিয়ে তৈরি করা হয়ে থাকে সেগুলো কি থাকে? তিনটি স্টেটের ক্ষেত্রেই সেম অবস্থান করে থাকে। তার পরবর্তীতে আমরা যদি দেখতে চাই সেটা আমাদের কি আছে দেখার বিষয়। এবার আমরা ডিসকাশনে যাব। প্রথমে আমরা দেখব দা গ্যাসিয়াস স্টেট সম্পর্কে দেখব। গ্যাসিয়াস স্টেট সম্পর্কে আমাদের কি কি আইডিয়া পেতে পারি আমরা সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। ইন গ্যাসিয়াস স্টেট দ্য মলিকুলস আর ফার এপার্ট and they are not arranged in a regular pattern। প্রথম কথা হচ্ছে যে গ্যাসিয়াস স্টেটে আমাদের মলিকুলস গুলো একটা মলিকুলস থেকে আরেকটা মলিকুলস অনেক বেশি দূরে অবস্থান করে। their molecules are far apart from each other এবং they are not arranged in the regular pattern।
তাদের একটা রেগুলার প্যাটার্ন থাকে না, মানে তৈরি হওয়ার ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই যে যেটা অলওয়েজ তারা ফলো করে থাকে। একটা নির্দিষ্ট দূরত্ব পর পর মলিকিউলস গুলো অবস্থান করার কথা যেটা করলে হইতেছে সেটা কি হতে পারে আমাদের, সেটা রেগুলার প্যাটার্ন হতে পারে। কিন্তু দেখা যায় এখানে ইরেগুলার প্যাটার্নে তারা অবস্থান করে থাকে, তাদের অবস্থানগত কাঠামোগত পরিবর্তন দেখা যায়। এক্সাম্পল স্বরূপ যদি আমি আপনাদেরকে যদি বলতে চাই যে এটা কিভাবে বুঝবেন রেগুলার প্যাটার্ন বা ইরেগুলার প্যাটার্নটা কিভাবে হয়, যদি সেটা নিয়ে যদি কারো যদি প্রশ্ন থাকে, ধরে নেন যে আমাদের একটা মলিকিউলস নিয়ে আমরা মলিকিউলস একটা পার্টিকেলের আমরা হচ্ছে কি করব, একটা পার্টিকেলের আমরা হচ্ছে ইন্টারনাল একটা স্ট্রাকচার দেখতে যাচ্ছি। এরকম হচ্ছে আমাদের কি দেওয়া আছে, একটা অংশ ধরে নেওয়া হচ্ছে, এর ভিতরে আমাদের মলিকিউলস গুলো অবস্থান করতেছে। তাহলে মলিকিউলস গুলো এভাবে অবস্থান করতেছে, খেয়াল করে যদি দেখেন আপনারা সবাই, যেটা বুঝতে পারা যাচ্ছে যে এখানে যে একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট দূরত্ব পর পর আমাদের এই মলিকিউলস এর কি করতেছে, মলিকিউলস গুলো অবস্থান করতেছে একটা নির্দিষ্ট দূরত্বে পর পর নির্দিষ্ট প্যাটার্নের মলিকিউলস গুলো অবস্থান করতেছে। এখন এটা যেটা অবস্থান করলো, দ্যাট ইজ কল্ড কি, এটা আমাদের কি একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের কি রেগুলার অ্যারেঞ্জমেন্ট, মলিকিউল গুলার অবস্থানের উপর ভিত্তি করে রেগুলার অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এই রেগুলার অ্যারেঞ্জমেন্টটা যদি না থেকে থাকে, দ্যাট ইজ কল্ড দে ডিডন্ট ফলো দ্য রেগুলার প্যাটার্ন, তারা রেগুলার প্যাটার্নটা কি করে না, ফলো করে না। সেটাকে এখানে বলা হচ্ছে, দ্বিতীয় যেটা কথাটা বলা হইতেছে যে the molecules are far apart, যেহেতু আমরা প্রথম নম্বর প্রপার্টিতে দেখে আসলাম মলিকিউলস গুলো ফার এপার্ট থাকে এবং তারা নট অ্যারেঞ্জ ইন দ্য রেগুলার প্যাটার্ন, সেহেতু বলা হচ্ছে যেহেতু the molecules are far apart, the density and viscosity of the gaseous state is low, which makes the substance highly compressible in this state। মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যেহেতু মলিকিউলস গুলো একে অপরের থেকে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে থাকে, এবং যেটা হচ্ছে যে তারা তাদের রেগুলার কোনো অ্যারেঞ্জমেন্ট বা প্যাটার্নও থাকে না, সেই কারণবশত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে ভিসকোসিটির পরিমাণটুকু অনেক বেশি কি থাকে, লো থাকে। এদের ভিসকোসিটি এবং ডেনসিটি দুইটাই কি থাকে, এই দুইটা প্রপার্টি, দিস টু আর দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট প্রপার্টি, ওয়ান অফ দ্য প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল, ভিসকোসিটি এন্ড ডেনসিটি, ঘনত্ব এবং সান্দ্রতা যেটাকে বলা হয় থাকে, ডেনসিটিকে বলা হয় ঘনত্ব এবং ভিসকোসিটিকে বলা হয় সান্দ্রতা, সেটার ক্ষেত্রে আমাদের লো থাকে। এবং যেটা বলা হচ্ছে যার কারণবশত দ্য সাবস্টেন্স ইজ হাইলি কম্প্রেসেবল ইন দিস স্টেট, মানে আমাদের যেই সাবস্টেন্সটা আছে সে অনেক বেশি সংকোচনশীল, কম্প্রেসেবল মানে কি তাকে অনেক বেশি প্রেসারাইজ করে সংকুচিত করা যায়। Then third property যেটা, the substance cannot withstand applied force, hence it has no rigidity। এটা কি বলা হচ্ছে, দুই নাম্বারটা আমার যেমন বলা হয়েছিল যে আহ আমরা এর ক্ষেত্রে যেটা ভিসকোসিটি এবং কি ডেনসিটি আমরা দেখতে পাচ্ছি লো, এবং তার কারণবশত এরা কম্প্রেসেবল হয়ে থাকে। এখন সিমিলারলি যে এই গ্যাসিয়াস স্টেটটা বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা সহ্য করতে পারে না। এখানে বলা হচ্ছে কি ক্যান নট উইথস্ট্যান্ড অ্যাপ্লাইড ফোর্স, উইথস্ট্যান্ড মিন্স হচ্ছে সহ্য করা, এবং তার মানে হচ্ছে কি ক্যান নট উইথস্ট্যান্ড মানে কি সে তার ধারণ ক্ষমতা কম রয়েছে, অ্যাপ্লাইড ফোর্স যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয়ে থাকে সেটা সহন করার ক্ষমতা তার কম থাকার কারণ বশত, যেটা কারণ সেটা হচ্ছে কি বিকজ ইট হ্যাজ নো রিজিডিটি। ওয়াই নো রিজিডিটি, কারণ এই যে দুই নাম্বার পয়েন্ট আপনারা শিখে আসলেন যে সাবস্টেন্স হ্যাজ হাইলি কম্প্রেসেবল, যদি তার রিজিডিটি থাকে মানে কি দৃঢ়তা থাকে, কোনো দৃঢ় বস্তু যদি থাকে তার উপরে প্রয়োগকৃত বলের পরিমাণ বেশি হলে তার সহন ক্ষমতা বেশি থাকে। কেন, কারণ অফ বিকজ অফ হিজ রিজিডিটি। কিন্তু এ অনেক বেশি কম্প্রেসেবল মানে অনেক বেশি কি করতে পারে, চাপ সহ্য করতে পারে, বা অনেক বেশি সংকোচনশীল করতে পারি আমরা। সংকোচনশীল যেহেতু করা যায় এটাকে, তার মানে এর রিজিডিটির পরিমাণটুকু কম হবে, যার কারণে সে অ্যাপ্লাইড ফোর্স গুলোকে সহ্য করতে পারে তুলনামূলক হারে কম। আচ্ছা, এটা ছিল আমাদের গ্যাসিয়াস স্টেট গুলো নিয়ে তিনটা স্টেটমেন্ট ছিল, যার মাধ্যমে আমরা গ্যাসিয়াস স্টেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা জানতে পারলাম। তাহলে গ্যাসিয়াস সিস্টেমের বেসিকটা কি দাঁড়াচ্ছে, যে মলিকুলস আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, দে আর নট অ্যারেঞ্জ ইন এ রেগুলার প্যাটার্ন, they are in the molecules are far apart from each other, that's why their density and viscosity is of the gaseous state is low, and the substance is highly compressible. The gaseous state cannot withstand applied forces and it has no rigidity। এই পর্যন্ত গ্যাসিয়াস স্টেট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার সবাই কি বুঝতে পেরেছেন?
স্যার আবার একটু রিপিট করলে ভালো হয়। ওকে, আমাদের গ্যাসিয়াস স্টেট সম্পর্কে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে গ্যাসিয়াস স্টেটের যে মলিকুলস গুলো আছে তারা একে অপর থেকে অনেক বেশি দূরে অবস্থান করে, অনেক দূরে দূরে অবস্থান করে থাকে, এবং তাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকে আমাদের প্রত্যেকটা মলিকুলস এর ভিতরে বা একটা ম্যাটারের ভিতরে মলিকুলস গুলো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট ফলো করে থাকে, কোনটার পর কোনটা থাকবে, কোন মলিকুলস এর পর কোন মলিকুলস কতটুকু দূরত্বে অবস্থান করবে সেটা প্যাটার্ন ফলো করে থাকে। সো এদের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে মলিকুলস গুলো অনেক দূরে অবস্থান করে থাকে এবং তাদের ভিতরে কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে না। এখন সেকেন্ড প্রপার্টি যেটা, যেহেতু মলিকুলস গুলো এই পার্ট অবস্থান করতেছে, এই যে এক নম্বরে আমরা দেখে আসলাম যে একটা থেকে অনেক বেশি দূরে অবস্থান করতেছে, সেহেতু যেটা করা যাবে সেটা হচ্ছে যে তাদের যে ডেনসিটি এবং ভিসকোসিটি দুইটা ফিজিক্যাল প্রপার্টি আছে ওই ম্যাটারের, একটা হচ্ছে ডেনসিটি এবং ভিসকোসিটি, মানে ঘনত্ব ডেনসিটি আর ভিসকোসিটি হইতেছে সান্দ্রতা, এই দুটার পরিমাণ স্টেটের ক্ষেত্রে কি থাকে, লো থাকে, এবং যার কারণবশত সাবস্টেন্স আর হাইলি কম্প্রেসেবল ইন দিস স্টেট, অনেক বেশি সংকোচনশীল কে, এই সাবস্টেন্সটা অনেক বেশি সংকোচনশীল হয়ে থাকে, মানে সে অনেক, তাকে অনেক বেশি সংকোচন করা যায়, সেটার কথা বলা হচ্ছে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলা হচ্ছে, দ্য গ্যাসিয়াস সাবস্টেন্স ক্যানট উইথস্ট্যান্ড অ্যাপ্লাইড ফোর্স, সে তার উপরে প্রয়োগকৃত যে ফোর্সটাকে অ্যাপ্লাইড করা হয়ে থাকে সেটাকে সে সহ্য করতে পারে না, বিকজ ইট হ্যাজ নো রিজিডিটি, কি থাকে না, তার ভিতরে রিজিডিটির পরিমাণটুকু কম রয়েছে, রিজিডিটি মানে দৃঢ়তার পরিমাণটুকু কম রয়েছে, যে কোনো ধরনের সলিড স্ট্রাকচার যেমন কাঠ বা আমরা লোহার কথা বলে থাকি, দিজ আর দ্য সলিড, তাদের রিজিডিটি কিন্তু অনেক বেশি, আইসেরও রিজিডিটি অনেক বেশি সলিড, তাই না, আইসকে আপনি গুঁড়া করলে সেটা ভাঙবে, ভাঙলে তারপরে গিয়ে সেটা আস্তে আস্তে পানিতে পরিণত হয় খুব দ্রুত, অথবা টোটাল কিউবিক আইস যদি থাকে তাহলে তার পানি পরিণত হতে কিন্তু সময় লাগে। তো একই রকম ভাবে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করা যায় না গ্যাসের উপরে, কারণ তার রিজিডিটিই থাকে না, দৃঢ়তা থাকে না, সেই জন্য তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা যায় না। এ ছিল সলিড স্টেট সম্পর্কে। এবার যদি আমরা নেক্সট যে টপিকটা আছে সেটাতে যদি যাই, দ্যাট ইজ ওয়াই আমাদের সেকেন্ড স্টেট লিকুইড স্টেট। আমরা লিকুইড স্টেটের ক্ষেত্রে যেটা দেখতে পারি যে মলিকুলস গুলোর কথা নিয়ে আলোচনা করতেছি, আমাদের তো মলিকুলস দ্বারা তৈরি হয়ে থাকে প্রত্যেকটা ম্যাটার, মাচ ক্লোজার টুগেদার দেন দ্য গ্যাসিয়াস স্টেট, মানে হচ্ছে তারা গ্যাসিয়াস স্টেটের তুলনায় তুলনামূলক হারে মলিকুলস গুলো কাছাকাছি অবস্থান করে থাকে, মানে গ্যাসিয়াস স্টেটে মলিকুলস গুলোর মধ্যবর্তী যে দূরত্ব থাকে লিকুইড স্টেটে আসছে তাদের মধ্যবর্তী দূরত্ব তার থেকে কি হয়ে যায়, কমে যায়, তার মানে তারা খুব কাছাকাছি অবস্থান করে থাকে। বাট দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন এন্ড ডিসঅর্ডার কন্টিনিউয়ালি চেঞ্জিং, এখানে যেটা বলা হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্নের ক্ষেত্রে তার কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়ে থাকে, মানে মলিকুলস গুলো যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করার কথা সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে কি, আমরা নর্মালি জানি লিকুইডের নির্দিষ্ট কোনো ধরনের স্ট্রাকচার বা শেপ থাকে না, শেপ বা সাইজ থাকে না, তাকে যেই পাত্রে রাখা হয় সে কি করে থাকে, সেই পাত্রের আকার বা আকৃতি অর্জন করে থাকে, রাইট, এটা তো আমরা জানি সবাই না। জি স্যার। ওকে, সেই কারণবশতই যেটা বলা হচ্ছে যে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, এর স্ট্রাকচারটা ডিসঅর্ডারটা প্যাটার্ন ইজ ডিসঅর্ডারড, মানে নির্দিষ্ট কোনো অর্ডারে থাকে না, নির্দিষ্ট কোনো প্যাটার্নে থাকে না, এবং কন্টিনিউয়ালি চেঞ্জিং, তার মানে ক্রমাগত হারে এটা পরিবর্তন হতে থাকে। The rigidity of a liquid is very low. Rigidity of a liquid is very low, whereas the molecules are now more closer and closely packed. The viscosity is 100 times of the gaseous state and density is 1000 times of the gaseous phases. যেটা বলা হচ্ছে যে দুটো জিনিসের পরিবর্তন আসে, আমরা গ্যাসিয়াস স্টেটে দেখলাম যে তাদের ভিসকোসিটি এবং যে ডেনসিটির পরিমাণ সেটা খুব কম থাকে, কিন্তু লিকুইড স্টেটে আসলে ভিসকোসিটির পরিমাণ গ্যাসিয়াস স্টেটের থেকে 100 গুণ বেশি হয়, 100 টাইমস বেশি হয়, এবং ডেনসিটির পরিমাণটুকু 1000 টাইমস বেশি হয়ে থাকে, 1000 টাইমস মোর দ্যান দ্য গ্যাসিয়াস স্টেট, কার থেকে, গ্যাসিয়াস স্টেট থেকে বেশি থাকে, কিন্তু তারপরও যেহেতু এই ভিসকোসিটি এবং ডেনসিটিটা বেশি আমরা পাচ্ছি, ভিসকোসিটি এবং ডেনসিটি আমরা কি পাচ্ছি, বেশি পাচ্ছি, ভিসকোসিটি আমরা গ্যাসিয়াস স্টেট থেকে 100 টাইমস বেশি পাচ্ছি, ডেনসিটি আমরা গ্যাসিয়াস স্টেটের থেকে 1000 টাইমস বেশি পাচ্ছি, তারপরেও the rigidity of the liquid is very low, মানে আমাদের যে লিকুইডটা থাকে তার যে রিজিডিটির পরিমাণটুকু রয়েছে সেটা খুবই কি থাকে, কম থাকে, দৃঢ়তার পরিমাণটুকু কম থাকে, এটা হচ্ছে লিকুইড স্টেটের ক্ষেত্রে। তারপরে যদি যাই
এই ছিল আমাদের সলিড এবং লিকুইড স্টেটের ভিতরে। তাহলে আপনাদেরকে যদি সলিড এবং সরি, এটা ছিল গ্যাসিয়াস এবং লিকুইড স্টেটের ভিতরে। আপনাদেরকে যদি বলা হয়ে থাকে গ্যাসিয়াস এবং লিকুইড স্টেটের ভিতরে ডিফারেন্সটা দাঁড় করাতে, অ্যাকচুয়ালি তাদের ডিফারেন্সটা হইতেছে কিসের ভিতরে? মলিকুলার অবস্থানগুলো, মলিকুলস গুলোর অবস্থানের ভিতরে। গ্যাসিয়াস স্টেটে মলিকুলস গুলো অবস্থান করে থাকে ফার এপার্ট, অনেক দূরে দূরে অবস্থান করে থাকে। এদের ক্ষেত্রে গ্যাসিয়াস স্টেটের তুলনায় কম কম দূরত্বে থাকে, বাট এদের ক্ষেত্রেও মোটামুটি দূরেই থাকে, কিন্তু সেটা গ্যাসিয়াস স্টেটের তুলনায় কম, ঠিক আছে, দূরত্ব অবস্থান করে থাকে। স্ট্রাকচারাল প্যাটার্নটা গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রেও হয়ে থাকে একটা ইরেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকে, তাদের ভিতরে কোনো রেগুলার প্যাটার্ন থাকে না। সিমিলার অ্যাজ লিকুইড স্টেটের ক্ষেত্রে তাদের ভিতরে কোনো ধরনের কি নির্দিষ্ট প্যাটার্ন থাকে না। যেহেতু তাদের মলিকুলস গুলো, গ্যাসিয়াস স্টেটের মলিকুলস গুলো অনেক দূরে অবস্থান করে, তাদের ভিসকোসিটি এবং ডেনসিটির পরিমাণটুকু থাকে অনেক কম, লো থাকে। আর আম, এখানে লিকুইড স্টেজে আসলে ভিসকোসিটির পরিমাণ গ্যাসিয়াস স্টেট থেকে 100 টাইমস হয়ে থাকে, এবং ডেনসিটির পরিমাণ হইতেছে গ্যাসিয়াস স্টেট থেকে 1000 টাইমস বেশি হয়ে থাকে। এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে যে সাবস্টেন্স আর হাইলি কম্প্রেসেবল, কোনটার ক্ষেত্রে? গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে। আর লিকুইড স্টেটে এসে তাদেরকে কম্প্রেস করা যায় কম, কেন তাদের ভিতরে হইতেছে মোটামুটি রিজিডিটি থাকে না। তারপরে আমরা যদি যাই সেটা হচ্ছে আমাদের সলিড স্টেট। প্রথম কথা হচ্ছে যেটা সলিড স্টেটের ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলো দেখব, atoms are closely packed and density is comparable to the liquid phase, hence difficult to compress a solid। কারণ কি? কারণ হচ্ছে যেটা, মানে প্রথম কথা হচ্ছে যেটা বলা হয়েছে যে অ্যাটমস গুলো হচ্ছে কি থাকে, অ্যাটমস গুলো আর ক্লোজলি প্যাকড, তার মানে তারা খুব কাছাকাছি অবস্থান করে থাকে, এবং একজন একজন আরেকজনের সাথে, একটা মলিকুলস আরেকটা মলিকুলসের সাথে খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, বন্ধনে থাকে। ডেনসিটি ইজ কম্পারেবল টু দ্যাট অফ দ্য লিকুইড ফেজ, মানে লিকুইড ফেজের তুলনায় মোটামুটি বেশি থাকে, কম্পারেবল থাকে। এবং এটাকে সলিডকে কম্প্রেস করা খুবই কষ্টকর। একটা সলিড পার্টিকেলকে চাপ দিয়ে কম্প্রেস করে সংকোচন করাটা মোটামুটি ভালোই কষ্টকর, কেন? তার মলিকুলস গুলো অ্যারেঞ্জমেন্টে থাকে। দ্য মলিকুলস আর মোর ওয়েল অ্যারেঞ্জড ইন দ্য স্টেট thus the imparting a high rigidity of the solid। এটার কারণ হচ্ছে যেটা, যে যেহেতু মলিকুলস গুলো খুব ক্লোজলি প্যাক থাকে, তার কারণবশত আমরা যেটা বলতে পারি তাদের একটা তাদের কি থাকে, রিজিডিটির পরিমাণ কি থাকে, হাই থাকে। যেখানে আমাদের গ্যাসিয়াস সিস্টেম বা লিকুইড সিস্টেমের ক্ষেত্রে রিজিডিটির পরিমাণটুকু অনেক বেশি কম, ঠিক আছে। সলিড হ্যাভ এ ডেফিনেট শেপ, সলিডের ডেফিনেট একটা শেপ আছে, ভলিউম আছে, কোন নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে একটা গিভেন টেম্পারেচারে নির্দিষ্ট ভলিউমে অবস্থান করে থাকে। শেপ ক্যান নট বি চেঞ্জ ইজিলি, শেপকে চাইলে খুব সহজে পরিবর্তন করা যায় না। তারপরে যেটা বলা হইতেছে সলিড ক্যান বি ডিভাইডেড ইনটু, সলিডকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, যে আর একটা হচ্ছে অ্যামোফাস, অর এটাকে আমরা বলে থাকি হইতেছে নন ক্রিস্টালাইন সলিড। এই অ্যামোফাস এবং ক্রিস্টালাইন সলিডের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমাদের অ্যাটমস গুলো অ্যারেঞ্জ ইন এ রেগুলার প্যাটার্ন। কিসে থাকে? তারা রেগুলার একটা প্যাটার্নে থাকে, মলিকুলস গুলো সেটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে থাকে। আর অ্যামোফাসের ক্ষেত্রে তারা এই রেগুলার প্যাটার্নটা ফলো করে না। আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে ক্রিস্টালাইনের ক্ষেত্রে সলিড হ্যাভ এ শার্প মেল্টিং পয়েন্ট, একটা এক্সিস্টিং একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকে। অন্যদিকে অ্যামোফাসের ক্ষেত্রে ডু নট মেল্ট শার্পলি এট এ ডেফিনেট টেম্পারেচার, মানে হচ্ছে যে যদি কোনো একটা সলিড সে যদি ক্রিস্টালাইন সলিড হয়ে থাকে, তাহলে সে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়েই গলবে, মেল্ট করবে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার থাকবে না। আর অ্যামোফাসের ক্ষেত্রে তাদের কোনো নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া থাকে না, যে এমন টেম্পারেচার দেওয়া আছে এই টেম্পারেচারে গেলেই আমাদের কি হবে, সলিডটা লিকুইডে পরিণত হবে, এমন কোন ধরনের টেম্পারেচার দেওয়া নেই এই জায়গাতে অ্যামোফাসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে লিকুইড স্টেটটাকে যদি আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স যদি দেখতে চাই, প্রথম কথা অ্যাটমস আর হইতেছে কি ক্লোজলি প্যাকড, এবং তাদের ডেনসিটি মোটামুটি কম্পারেটিভলি হাই ফ্রম হচ্ছে কার থেকে, লিকুইড থেকে। ডিফিকাল্ট টু কম্প্রেস বিকজ অফ দ্যাট রিজিডিটি। অ্যাটমস গুলোর মলিকুলস গুলো অ্যাটমস যেগুলো আছে তারা হচ্ছে কি থাকে, মোটামুটি ওয়েল অ্যারেঞ্জ থাকে, যার কারণবশত রেগুলার প্যাটার্ন ফলো করার কারণবশত তাদের রিজিডিটি বেশি হয়, এবং রিজিডিটি বেশি হওয়ার কারণে আমরা চাইলে এটাকে ডিফারেন্ট শেপে নিতে আমাদের কষ্ট হয়। এটার একটা নির্দিষ্ট সলিডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শেপ থাকে এবং নির্দিষ্ট ভলিউম থাকবে, সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে পরিবর্তন হতে পারে, কারণ এক একটা নির্দিষ্ট টেম্পারেচারে এক একটা সলিডের ক্ষেত্রে এক এক ধরনের ভলিউম হয়ে থাকে, কিন্তু সেটা ফিক্সড। সলিডের ক্ষেত্রে সলিডকে দুই ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দা অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটমস। অ্যাটমস বা মলিকুলস গুলোর অ্যারেঞ্জমেন্টের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড
আর একটা হচ্ছে অ্যামোফাস সলিড অর নন ক্রিস্টালাইন সলিড। অ্যামোফাস সলিড হচ্ছে সেই সলিড, ক্রিস্টালাইন সলিড হচ্ছে সেটা যেটার ভিতরে আমাদের অ্যাটমস গুলো একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে অবস্থান করে থাকে। আর অ্যামোফাসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে কি আমাদের যেই অ্যাটমস গুলো থাকে সেটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট ফলো করে না। তার পাশাপাশি ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তাদের যে মেল্টিং পয়েন্ট আছে সেটা একটা শার্প টেম্পারেচার থাকে, সলিড হ্যাভ এ শার্প মেল্টিং পয়েন্ট এক্সিস্ট। এবং আমাদের অ্যামোফাসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা কি নির্দিষ্ট শার্প কি থাকে না, দে ডু নট হ্যাভ শার্পলি ডিফাইন্ড টেম্পারেচার, তাদের কোনো নির্দিষ্ট শার্প ডিফাইন্ড টেম্পারেচার থাকে না। বোঝা গেছে এতটুকু পর্যন্ত স্যার? স্যার ক্রিস্টালাইন আর অ্যামরফাসে কি কোনো নন এক্সাম্পল দেওয়া যাবে? ক্রিস্টালাইন এবং অ্যামোফাসের ভিতরে আপনি এক্সাম্পল দেখতে যাচ্ছেন? হ্যাঁ, দেখানো যাবে। ক্রিস্টালাইনের এক্সাম্পলও দেখানো যাবে, অ্যামোফাসের এক্সাম্পলও দেখানো যাবে। লেট মি গিভ ইট সাম টাইম, আমি আপনাকে দেখাচ্ছি। স্যার কেউ যদি কথা বলেন ক্লাস টাইমে, টিচার ব্যতীত অন্য কারোর সাথে কথা বললে মিউট করে রাখবেন কাইন্ডলি, নিজেকে মিউট করে কথা বলবেন কাইন্ডলি। আচ্ছা, এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে স্যার? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, দিস টাইপস অফ দ্য প্যাটার্নস আর কল্ড, এগুলোকে এক্সাম্পল হিসেবে যেমন আছে সল্ট, সুগার, স্যান্ড, স্নো হ্যাজ এ ডিস্টিংক্ট মেল্টিং পয়েন্ট, এদের ক্ষেত্রে এক ধরনের নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকে। এবং রেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতেছিলাম না আমরা, রেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতেছিলাম, বারবারই বলতেছিলাম কি একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট। খেয়াল করে দেখেন মলিকুলস বা প্যাটার্নস গুলো কিন্তু একটা নির্দিষ্ট কি রেগুলার অ্যারেঞ্জমেন্টে অবস্থান করতেছে, একটা একটা গায়ের সাথে লাগানো, একটা ডেফিনেট স্ট্রাকচার নিয়ে তৈরি করা হয়েছে তাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনাদের ডায়মন্ডের ক্ষেত্রে আপনার হতে পারে, সেটা সল্ট সুগারের ক্ষেত্রে হতে পারে। এখন আপনি যদি আরো দৃঢ়ভাবে যদি দেখতে চান সেই ক্ষেত্রে এখানে দেখেন ক্রিস্টালাইন এক্সাম্পল এবং অ্যামোফাসের ভিতরে এক্সাম্পল দেখেন। ক্রিস্টালাইনের ক্ষেত্রে কি হচ্ছে, এই জায়গাটুকু মোটামুটি সম্পূর্ণ কি একটা সেম স্ট্রাকচার ফলো করতেছে, রাইট? ফলো করতেছে কিনা সেম স্ট্রাকচার? একই রকম দেখতে দেখা যাচ্ছে না পুরোটাকে? আপনি যদি প্রত্যেকটা ব্লক বাই ব্লক যদি চিন্তা করেন, যে এই ব্লকটুকু নিয়ে চিন্তা করবেন, সেটার গঠন একই রকম দেখতে পাচ্ছেন। আবার এইটাতে যদি যান, এটার গঠন একই রকম, আবার এই পাশেরটা এটার গঠন একই রকম দেখা যাচ্ছে কিনা স্যার? যাচ্ছে স্যার। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ক্রিস্টালাইনের ক্ষেত্রে, ঠিক আছে? ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আপনাদেরকে আমি এটা হচ্ছে দেখাতে পারলাম। আচ্ছা, নন ক্রিস্টালাইনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে আমাদের গ্লাস, প্লাস্টিক এবং হচ্ছে আপনার জেল, সলিড এবং লিকুইড দুইটা ফর্ম হতে পারে। বাট আপনাদের যে গ্লাস গ্লাস যে থাকে, আমাদের যে গ্লাস গ্লাস ম্যাটেরিয়াল যেটাকে নিয়ে আমরা কাজ করে থাকি, সিরামিক গ্লাস যেগুলো ব্যবহার থাকে, দে আর নন ক্রিস্টালাইন, তাদের রেগুলার অ্যারেঞ্জমেন্ট ফলো করে না। তারা তারা কোন স্যার ধরনের, গ্লাসের স্যার রেগুলারাইজ ফর্মুলা ইয়ে করার কথা না স্যার? না, গ্লাসের রেগুলার ফর্মুলা থাকে না। কাঁচ তো বেসিক্যালি কাঁচের হ্যাঁ, স্যার। কাচের রেগুলার স্ট্রাকচার থাকে না স্যার। কাচের ক্ষেত্রে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে না, অ্যাটমিক স্ট্রাকচারে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে না। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের সিলিকেট জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি করা হয়, তো যার কারণবশত এদের এক একটা স্ট্রাকচার এক এক রকম হয়ে থাকে, সেটার কারণবশত সে রেগুলার অ্যারেঞ্জমেন্টটাকে ফলো করতে পারে না। বুঝতে পারছেন? আমি তারপর আপনাকে দেখানোর চেষ্টা করতেছি।
আপনারা যদি এখানটাতে একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যেটা বলা হচ্ছে অ্যামোফাস সম্পর্কে, যেটা বলা হচ্ছে দে আর মেড অফ দ্য র্যান্ডমলি ওরিয়েন্টেড অ্যাটমস, আয়ন্স এন্ড মলিকুলস ডু নট ডিফাইন দ্য প্যাটার্ন অফ দ্য ল্যাটিস স্ট্রাকচার। তাদের যে ল্যাটিস স্ট্রাকচারটা থাকে সেটা ভ্যারিফাইং করে। কেন? এক্সাম্পল হিসাবে অ্যামোফাস সিলিকনস, প্লাস্টিক্স এন্ড গ্লাসেস। যেহেতু অ্যামোফাস সিলিকন, সিলিকন গুলো কি হয়ে থাকে, আমাদের যে সিলিকনের কথা বলা হচ্ছে, সিলিকন কি একটা অ্যামোফাস সিলিকন হিসেবে থাকে। তো ওই সিলিকন থেকে আমাদের তৈরি হয়ে থাকে, কিন্তু এই সিলিকনের বিভিন্ন মিলিত ভাবে কিন্তু আমাদের গ্লাসেস তৈরি হয়। গ্লাসকে আপনি যদি ভাঙেন, ভাঙার পরে আপনি দেখবেন যে এটা ডিফারেন্ট স্ট্রাকচার পাবেন। যদি সেটাকে ভালো করে যদি ফলো করেন, সেখানে আপনি ডিফারেন্ট স্ট্রাকচার পাবেন সেটার ভিতরে। যেমন এই যে দেখেন, এই যে এটা হচ্ছে গ্লাসের একটা 3D স্ট্রাকচার, গ্লাসের একটা 3D স্ট্রাকচার। আপনি যদি এই 3D স্ট্রাকচারটা যদি খেয়াল করে দেখেন, যেটা দেখতে পারবেন, আমি আপনাকে স্পেসিফিকলি কয়েকটা জায়গায় আপনাকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই অংশটুকুর কথা চিন্তা করেন কতটুকু সাইজের আছে, আর এই স্ট্রাকচারটার দিকে একটু চিন্তা করেন কতটুকু রয়েছে, এই স্ট্রাকচারটার দিকে চিন্তা করেন কতটুকু রয়েছে, এই স্ট্রাকচারটার দিকে চিন্তা করেন কতটুকু রয়েছে, এই স্ট্রাকচার দিকে চিন্তা করে দেখেন কতটুকু রয়েছে। দে আর নট ইন রেগুলার অ্যারেঞ্জমেন্ট। আমাদের যদি মলিকুলস গুলো যদি রেগুলার অ্যারেঞ্জমেন্ট অবস্থান না করে থাকে, মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাপোজ আপনার কাছে যে মলিকুলস গুলো দেওয়া আছে, আমি যদি ধরি এই মলিকুলসটা দেওয়া আছে, এটার সাথে এখানে এর যে সম্পর্ক আছে, যতটুকু দূরত্ব আছে, এও ঠিক ততটুকু দূরত্ব অবস্থান করবে। সিমিলারলি এর সাথে এর দূরত্ব সেম থাকবে, বাট আনফরচুনেটলি সেটার যে টোটাল স্ট্রাকচারটা তৈরি হবে সেটা সবার ক্ষেত্রে সেম থাকবে। কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি এটা এক ধরনের বড় থাকে, বড় ভাবে আছে, এটা তার তুলনায় ছোট আছে, এটা আরো ছোট আছে, এটা আরো ছোট আছে, এটা আরো ছোট হয়। সো দে আর ডিফারেন্ট ইন দেয়ার 3D ডাইমেনশনাল ফর্ম। সো তারা কখনোই হতে পারে না, কি হতে পারে না, তারা সলিডের এক্সাম্পল হতে পারে না, বা ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল হতে পারে না। আপনি যদি সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার যদি দেখতে চান, সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা আমি যদি আপনাদেরকে যদি দেখাই, সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, রাইট, তাই না? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি আমাদের টেবিল সল্ট, আমরা টেবিল সল্ট ব্যবহার করি তো, তাই না? এই দেখেন সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা এটা অলরেডি জানার কথা, বা এটা এক্সপেরিমেন্ট আকারে পড়ে আসার কথা, আমি জানি না পড়েছেন কিনা বা আপনাদেরকে পড়ানো হয়েছে কিনা কিনা। এই যে সোডিয়ামের পার্টিকেলটা আপনারা খেয়াল করে দেখেন, এখানে বলে দিছে দিস ওয়ান ইজ দ্য ক্লোরিন এন্ড দিস ওয়ান ইজ দ্য সলিড। এটা হচ্ছে কি ক্লোরিনের জন্য, এবং এটা হচ্ছে সোডিয়ামের জন্য। এই সোডিয়ামের সাথে এই সোডিয়ামের একটা নির্দিষ্ট রেগুলার প্যাটার্ন আছে, এবং তার সাথে এর যে ডিফারেন্স সেটাও সেম, আবার এর সাথে এর যে ডিফারেন্স সেটাও সেম দূরত্বে, এটা একটা সেম দূরত্বে আছে। রেগুলার অ্যারেঞ্জমেন্ট খেয়াল করে দেখেন, এই মাথায় ক্লোরিন, এই মাথায় ক্লোরিন, এই মাথায় ক্লোরিন, এই মাথাতে ক্লোরিন, সব জায়গায় ক্লোরিন, আবার এই জায়গাটা থেকে এই জায়গার সাথে ক্লোরিনের সম্পর্ক। অ্যারেঞ্জমেন্ট গুলো, প্যাটার্ন গুলো ফলো করার চেষ্টা করে দেখেন, একটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু তারা ফলো করতেছে। অ্যাটমের স্ট্রাকচারের ক্ষেত্রে বা ম্যাটেরিয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে তারা রেগুলার একটা প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নটাই ওর এখানে দেওয়া হয়েছে। আরো স্পেসিফিকলি দেখতে চাইলে সোডিয়াম ক্লোরাইডের আরো অনেক এক্সাম্পল দেখতে পারেন, এই যে এখানে একটা দেওয়া আছে 3D এক্সাম্পল দেওয়া আছে আপনাদের জন্য, প্লাস এখানে আরেকটা 3D এক্সাম্পল দেওয়া হয়েছে। এই সো বুঝতে পেরেছেন আশা করি যে সলিড এবং ক্রিস্টালাইন সলিড এবং নন ক্রিস্টালাইনের ভিতরে পার্থক্যটা কি। স্যার আপনারা যদি এরকম চুপ থাকেন তাহলে আমি কি বুঝে নেব, স্যার আপনারা বুঝতে বুঝতে পারছি স্যার। পেরেছেন কি বুঝতে পারেন নাই? ক্লাসের সবাই স্যার চুপ। বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারতেছি। আপনারা কিন্তু যদি স্যার একটু জি নতুন নতুন ইংরেজি শব্দের সাথে পরিচিত হচ্ছে তো এই জন্য একটু হ্যাঁ, বুঝে আমি চেষ্টা করতেছি ইংলিশ ওয়ার্ড গুলোকে বাংলাতে ট্রান্সলেট করে দেওয়ার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি চেষ্টা করতেছি। তারপরে যদি কোনোটা মিস হয়ে যায় আমাকে বলবেন যে স্যার এটা বুঝিনি, এটা আরেকবার একটু বুঝায় বলেন এই পয়েন্টটা, ঠিক আছে? সেটাই আমি জানতে চাচ্ছি আপনাদের থেকে, যে আপনারা বুঝতে পারেন কিনা সেটা বলতে হবে। ক্লাসে চুপ করে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? ক্লাসে চুপচাপ থাকলে নিজেদেরই লস হবে, এটা মাথায় রাখবেন। ওকে, তারপরে আমরা যেটা যাব, এবার আমরা শুরু করবো হচ্ছে আমাদের মেইন পার্টের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কাকে বলা হয় থাকে? ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, পড়ে আসছেন আপনারা। Elasticity is the property by virtue of which the material body regain their original shape and size after the external deforming force are removed. In other words, elasticity is defined as the property by which a body regain its original position when the force are withdrawn from
উইথড্রন মানে হচ্ছে যেটা বলা হচ্ছে নর্মালি আমরা যদি কোনো একটা বস্তু বা কোনো একটা ম্যাটারকে যদি চিন্তা করে থাকি মানে ম্যাটেরিয়াল বডি, তার উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করে থাকি, এমন একটা ফোর্স অ্যাপ্লাই করলাম যেটার কারণবশত তার স্ট্রাকচার কি হতে পারে, ডিফারেন্স হতে পারে, বা আমরা স্ট্রাকচার কি করে দেবো, তার পরিবর্তন করে দেব, রাইট? এখন এই যে ডিফারেন্স করে দিলাম বা রিমুভ করে দিলাম আমরা যেটাকে বলে থাকি, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করতে পারবো আমরা, মানে ওই ফোর্স অ্যাপ্লাই করলাম তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, কিন্তু যদি ফোর্সটাকে যদি আমরা যদি আবার সরিয়ে নিয়ে যাই, ফোর্সটাকে আমরা কি করে নিয়ে যাই, সরিয়ে নিয়ে যাই, তাহলে সে কি করবে, সে আবার তার আগের অবস্থানে ফিরে আসবে, আগের শেপে ফিরে আসবে। এই ফিরে আসার ক্ষমতাটাকে বলা হয়ে থাকে কি আমাদের ইলাস্টিসিটি বলা হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে ধরে নেন আপনাদের কাছে কোনো একটা স্প্রিং আছে, কি আছে, স্প্রিং আছে। আমি যদি একটা স্প্রিং যদি ড্র করার চেষ্টা করি তাহলে কিরকম দেখা যাবে সেটা যদি আমরা যদি একটু দেখি, আম, এরকম একটা অংশ রয়েছে, তার মধ্যে আমার এভাবে আমি একটা স্প্রিং তৈরি করতে পারতেছি, রাইট? ওকে, এরকমই তো থাকে স্প্রিং গুলো, ছোট ছোট স্প্রিং থাকে। এখন যদি এই স্প্রিং এর এই অংশটাতে আমি একটা নির্দিষ্ট পরিমাণের ওয়েট লাগিয়ে দিই, ফোর্স অ্যাপ্লাই করি বা টান দিই এদিক বরাবর, তো স্প্রিংটা কি হবে, স্প্রিংটা নিশ্চয়ই বড় হয়ে যাবে, রাইট? স্প্রিংটা আকারে বড় হবে না, সে তো স্ট্রেস হবে, সে আকারে বড় হতে থাকবে, তার উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম। একটা নির্দিষ্ট সময় পরে যদি সেই ফোর্সটাকে আমি যদি সরিয়ে ফেলি, আমরা নর্মালি যেটা দেখতে পারবো স্প্রিংটা তার আবার আগের এই অরিজিনাল শেপে কি করবে, সে ফেরত যাবে। কোনো একটা ম্যাটেরিয়াল, সেটার কথা এখানে বলা হচ্ছে, যদি কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করার পরে সে যদি তার আগের অবস্থায় ফিরে যেতে পারে, তাহলে সেটাকে বলা হয় কি আমাদের, সেটাকেই বলা হয় আমাদের elasticity. Elasticity is defined as the property by which the body regain its original shape or position when the forces are withdrawn. অরিজিনাল পজিশনে সে ফেরত যাবে কখন, যখন আমরা ফোর্স গুলোকে কি করব, উইথড্রন করে ফেলবো তখন। তাহলে এখন প্রশ্ন দাঁড়াবে আমাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ ডিফর্মিং ফোর্স, ডিফর্মিং ফোর্স কাকে বলা হয়ে থাকে, রাইট? ওকে, a deforming force is the force that causes the change of the structure of the object when applied. Deforming force is also defined as the property that causes the shape and the size of the body change over time. মানে হচ্ছে যে ডিফর্মিং ফোর্সটা হচ্ছে সেটাই সেই ফোর্সটা যার কারণবশত আমাদের কোন একটা বস্তু বা কোন একটা ম্যাটেরিয়াল বডি তার শেপ এবং সাইজ দুটাকে কি করে থাকে, চেঞ্জ করে থাকে, দুটাকে কি করে থাকে, চেঞ্জ করে থাকে, সেটাকে বলা হয় কি আমাদের ডিফর্মিং ফোর্স বলা হয়ে থাকে। এখন এই ইলাস্টিসিটির প্রপার্টি গুলোর উপরে ভিত্তি করে আমাদের, ইলাস্টিসিটির প্রপার্টির উপরে ভিত্তি করে আমাদের যেই বডিগুলো আছে এদেরকে তিনটা স্ট্রাকচারে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি, একটা হচ্ছে পারফেক্টলি প্লাস্টিক বডি, আর একটা হচ্ছে পারফেক্টলি রিজিড বডি। আমরা যদি ইলাস্টিক বডিতে যদি যাই, ইলাস্টিক বডি, ইলাস্টিসিটির মানেটা কি ছিল, ইলাস্টিসিটির মানে ছিল যেটা, সেটা হচ্ছে যে বস্তুটা তার নিজের আকার বা আকৃতি পরিবর্তন করে সম্পূর্ণ নতুন আকার আকৃতিতে না গিয়ে আবার ফোর্স যখন উইথড্র করে নেওয়া হলো সে তার পূর্বের অবস্থায় ফিরে গেল, পূর্বের স্ট্রাকচারে ফিরে গেল, দ্যাট ইজ কল্ড ইলাস্টিসিটি। যদি ইলাস্টিসিটি সেটা হয়ে থাকে তাহলে কোন ধরনের বডি ইলাস্টিক হবে, সেই বডিগুলো ইলাস্টিক হবে যাদের উপরে আমরা ডিফর্মিং ফোর্স গুলোকে যদি সরিয়ে নেওয়া হয় বা উইথড্র করে নেওয়া হয়, সে তার নিজের স্ট্রাকচার বা সে তার আগের শেপ বা সাইজে কি হতে পারে, ফেরত যেতে পারে। দ্যাট ইজ কল্ড পারফেক্টলি ইলাস্টিক বডি, তাকে পারফেক্টলি ইলাস্টিক বডি বলা যাবে। দেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্লাস্টিক বডি। If a body remains its change shape and size after the removal of the deforming force, uh, that body is called plastic body, and the property of the body is called the plastic body. Sometimes this type of body is called inelastic body. মানে হচ্ছে যে আমাদের পারফেক্টলি প্লাস্টিক বডির ক্ষেত্রে আমাদের কাকে বলা হবে, যদি কোনো একটা বডি তার ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলাম, সাইজ বা শেপ চেঞ্জ হয়ে গেল, দেন ডিফর্মিং ফোর্স সরিয়ে নেওয়ার পরেও সে তার একই সাইজ বা শেপেই রয়ে গেল, কোথায় রয়ে গেল, একই সেম সাইজ বা শেপেই রয়ে গেল, তাহলে সেটাকে বলা হবে কি আমাদের প্লাস্টিক বডি, মানে সে তার আগের অবস্থায় ফিরে আসার সক্ষমতা হারিয়ে ফেলেছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রাবারকে, রাবার আমরা কিন্তু কি করতে পারি, টেনে বড় করতে পারি, সে তার আগের অবস্থায় ফিরে আসে, দ্যাট ইজ ইলাস্টিক বডি।
কিন্তু এটা প্লাস্টিক নেন, আপনি প্লাস্টিককে যদি টান দেন, যদি ভেঙে ফেলেন, ফোর্স অ্যাপ্লাই করেন, যদি সে বড় হয়ে যায় সেটা কিন্তু আগের অবস্থা ফিরে যেতে পারে না, সে তার শেপ এবং সাইজ চেঞ্জ করে ফেলে, তাকে আর আপনি নতুন করে আগের আগের অবস্থা ফিরে নিতে পারেন না। ফোর্স অ্যাপ্লাই করলে সেটা আকারে ছোট হয়ে যায়, বিভিন্ন জায়গায় ভেঙে যায় বা ছোট হয়ে যায়, চেপে যায়, বিভিন্ন ধরনের প্রপার্টিজ ফলো করে থাকে। দ্যাট ইজ হোয়াই দে আর কল্ড প্লাস্টিক বডি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পারফেক্টলি রিজিড বডি। রিজিড বডি কাকে বলা হবে? ইট ডাজ নট সাফার এনি স্ট্রেন আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য ডিফর্মিং ফোর্স। মানে হচ্ছে যে যদি রিজিড বডি হয়ে থাকে তাহলে তাকে আপনি যতই ডিফর্মিং ফোর্স দেন না কেন, সে তার আকার আকৃতি বা শেপ বা সাইজ স্ট্রাকচার কোনো কিছুই কি করবে না, পরিবর্তন করবে না। যেমন একটা সিলিন্ডার, আমাদের যদি একটা সিলিন্ডারকে নিয়ে যেতে থাকেন, তাহলে সিলিন্ডারের উপর আপনি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে থাকেন, সেটা শেপ সাইজ সহজে পরিবর্তন করবে না, অনেক বেশি আঘাত করলে তাহলে সে অথবা তার শেপ এবং সাইজের পরিবর্তন করতে পারে। নেক্সট টপিক যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখানে বলা হয়েছে লোড। হোয়াট ইজ লোড? যেহেতু আপনারা টেক্সটাইল ডিপার্টমেন্টের জন্য পড়াশোনা করতেছেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য আপনাদের লোডের সম্পর্কে আপনাদের অনেক কিছু জানতে হবে। সামনে হয়তোবা আপনাদের টেক্সটাইল ফিজিক্সও আরেকটা আছে, পার্ট আছে, সেখানে আপনারা পড়বেন। Any combination of the external force acting on a body whose net effect is to deform the body is referred to as load. মানে যে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স যদি কোনো একটা বডির উপরে অ্যাপ্লাই করা হয়ে থাকে, যার নেট ইফেক্ট স্বরূপ আমাদের কি হবে, কোন একটা বডি ডিফর্ম করবে, মানে নতুন শেপে যাবে, নতুন সাইজে যাবে, নতুন স্ট্রাকচারে যাবে, সেটাকে আমরা কি হিসাবে রেফার করব? সেটাকে আমরা লোড হিসাবে রেফার করব। দ্যাট ইজ রেফার্ড টু অ্যাজ এ লোড, সেটাকে আমরা লোড হিসাবে রেফার করব। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব, স্ট্রেস। আপনাদের বাংলায় আপনারা যদি পড়েন সেটাকে বলা হয় পীড়ন বলা হয়ে থাকে, ঠিক আছে? স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া। এটার মানে হচ্ছে যেটা একক ক্ষেত্রফলের উপরে কোনো প্রযুক্ত বল। আমরা যদি ধরে নেই যে আমাদের কাছে এখানে একটা সলিড পার্টিকেল আছে, রাইট? তার উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি। কি পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি তার উপরে? আমি তার উপরে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। এখন আমি যেহেতু তার উপরে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরে নিচ্ছি যে এই জায়গাটুকুতে তার একটা ইউনিট এরিয়া আছে, যে ইউনিট এরিয়ার পরিমাণটুকু হচ্ছে কত? ইউনিট এরিয়ার পরিমাণটুকু হচ্ছে আমাদের এ। তাহলে এই এ ইউনিট এরিয়ার উপরে আপনি যেই পরিমাণ এফ ফোর্স অ্যাপ্লাই করেছেন সেটাকেই বলা হবে কি আপনার স্ট্রেস বলা হবে। স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ ফোর্স পার ইউনিট এরিয়া। আমি আবারও বলছি, স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ ফোর্স পার ইউনিট এরিয়া, মানে একক আয়তনে কি পরিমাণ বল প্রয়োগ করা হলো সেটাকে বলা হয় ফোর্স পার ইউনিট এরিয়া। এখন এই স্ট্রেসটা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস। তাহলে হোয়াট ইজ নর্মাল স্ট্রেস? ফার্স্ট আমাদেরকে জানতে হবে। রিস্টোরিং ফোর্স যদি ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা যদি আমার সারফেসের উপরে কিভাবে পড়ে, পারপেন্ডিকুলার ভাবে যদি পড়ে থাকে, পারপেন্ডিকুলার মানে কি লম্বা লম্বি ভাবে যদি সারফেসের উপরে কাজ করে থাকে, তাহলে সেটাকে বলা হবে কি আমাদের, সেটাকে বলা হবে আমাদের নর্মাল স্ট্রেস। ধরে নিচ্ছি এটা আমাদের এই বডিটা, তার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম দিস, এটা কিন্তু পারপেন্ডিকুলার ভাবে পড়তেছে না তার সারফেসের উপরে। আমাদের যে সারফেসটা আছে, যদি ওটা 2 ডাইমেনশন আছে, এই সারফেসের লেয়ারের উপরে কিন্তু সে কিভাবে পড়তেছে, পারপেন্ডিকুলার ভাবে হিট করতেছে, স্ট্রাকচার ভাবে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাকে বলা হয় নরমাল স্ট্রেস। আর ট্যানজেনশিয়াল স্ট্রেস কোনটা? প্যারালাল টু দা সারফেস, প্যারালালি যায়। তাহলে আমার এই সারফেস এরিয়া এদিক বরাবর আছে, যদি আমার নেট ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটা যদি এরকম ভাবে স্ট্রাকচারে যায়, এটা কিন্তু সারফেসের সাথে কিভাবে আছে, প্যারালালি অবস্থান করতেছে, তাহলে সেটাকে বলা হবে কি আমাদের ট্যানজেনশিয়াল স্ট্রেস বলা হয়ে থাকে। কি বলা হবে সেটাকে? আমার ট্যানজেনশিয়াল স্ট্রেস সেটাকে বলা হবে। দ্যাট ইজ কল্ড ট্যানজেনশিয়াল স্ট্রেস। এর পরবর্তীতে আমরা যদি দেখি, এবার স্ট্রেনের ক্ষেত্রে যদি আমরা যাই, স্ট্রেন মানে হচ্ছে আপনাদের বিকৃতি, মানে আমরা যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, যে কোনো বস্তুকে যদি আপনি ফোর্স অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার আকার বা আকৃতিগত কোনো না কোনো ধরনের পরিবর্তন আসবে। সেটা তার লেন্থ বরাবর হতে পারে, তার এরিয়া বরাবর হতে পারে, বা তাদের ভলিউম বরাবর হতে পারে।
লেন্থ বরাবর যেটা হয়ে থাকে, আমরা যদি এখন স্ট্রেনের ডেফিনেশনটা যেটা বিকৃতির যেটা ডেফিনেশন আপনারা পড়ে আসছিলেন সেটা ছিল যে কোন বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়ে থাকে তার যে পরিবর্তন হয়ে থাকে তার পরিবর্তনশীল মাপ এবং তার আদি মাপ, আদি পরিমাপ, মানে প্রথমত তার যে পরিমাপটা ছিল সেটার যে অনুপাত থাকে সেটাকে বলা হয় আমাদের স্ট্রেন বলা হয়ে থাকে। তো এখানে স্ট্রেন বলতে যেটাকে বোঝানো হইতেছে দ্য রেশিও অফ চেঞ্জ ইন শেপ টু দা অরিজিনাল শেপ, মানে যতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে অরিজিনাল শেপের সাথে কম্পেয়ার করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের স্ট্রেন। দ্য রেশিও অফ চেঞ্জ ইন শেপ টু দা অরিজিনাল শেপ, পরিবর্তনগত ডিভাইডেড বাই আদি বা প্রাথমিক যেই তার যেই শেপটা ছিল সেটা, এদের দুজনের ভিতরে যে অনুপাতটা সেটাকে বলা হয় কি আমাদের স্ট্রেন বলা হয়ে থাকে। এখন এই স্ট্রেনের ডেফিনেশন অনুযায়ী স্ট্রেনকে আবার তিনটা টাইপসে ভাগ করা হয়েছে। সেটা কারণ স্ট্রেনটা তিন ধরনের জায়গায় বরাবর হতে পারে, যে কোনো জায়গা বরাবর হতে পারে, দৈর্ঘ্য বরাবর হতে পারে, প্রস্থ বরাবর হতে পারে, ক্ষেত্রফল বরাবর হতে পারে, তারপরে তার হচ্ছে ভলিউম বরাবর হতে পারে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, যেটাকে আমরা বলে থাকি মোটামুটি এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়ে থাকে। শেয়ারিং স্ট্রেন, এটা আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে পরিমাপ করে আনার সময়, আর এটা হচ্ছে ভলিউম স্ট্রেন। এই তিনটা পরিবর্তনের কথা বলা হচ্ছে স্ট্রেনের কথা। তার ভিতরে লংগিটিউডিনাল স্ট্রেন, দ্য রেশিও অফ চেঞ্জ ইন দ্য লেন্থ টু দ্য অরিজিনাল লেন্থ, মানে কোন একটা বস্তুর একটা অরিজিনাল লেন্থ রয়েছে, তার উপরে আপনি ফোর্স অ্যাপ্লাই করলেন, করার কারণবশত তার দৈর্ঘ্যের কিছুটা হলো পরিবর্তন হলো। এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তন এবং তার যে আদিমাপ তাদের মধ্যবর্তী যে অনুপাতটা রয়েছে, দ্যাট ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেন। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে যদি এখানে যদি আপনাদেরকে দেখাই, তাহলে যেটা দেখাবো, ধরে নেন যে এটা একটা লোহার তৈরির রড, যে রডটার দৈর্ঘ্য আমরা যেটা দেখতে পাই এখানে সেটা হচ্ছে এল, বড় হাতের এল, এটা তার ইনিশিয়াল লেন্থ মানে আদি দৈর্ঘ্য। এখন তার উপর আপনি একটা নির্দিষ্ট নেট অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলেন, তার দৈর্ঘ্যটা কি হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল। কি হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল। এবং তার পরিবর্তনটুকু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুতে, সে এল পরিমাণ কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। তাহলে এই এল ডিভাইডেড বাই এল ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেন বলা হয়ে থাকে এটাকে। ক্লিয়ার সবাই এই স্ট্রেন সম্পর্কে? জি স্যার, জি স্যার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শেয়ারিং স্ট্রেন। শেয়ারিং স্ট্রেন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য শেয়ার মেজার্ড ইন রেডিয়ান, মানে হচ্ছে যেটা, ধরে নেন এটা আপনার একটা নর্মাল একটা পার্টিকেল অবস্থান করতেছে, এটার উপরে যদি নর্মাল আমি যদি স্ট্রেস যদি দিয়ে থাকি, তাহলে কি ধরনের স্ট্রেস দেব এটার উপরে, এটার উপরে নর্মাল স্ট্রেস দিলে এটা নর্মালি দেখা গেছে তার আকার আকৃতি পরিবর্তন করে এই নতুন আকার বা আকৃতি পাবে। কিন্তু আমি এটাকে এরকম না করে আমি যদি এখন পুরোটাকে অন্যরকম ভাবে দেখতে চাচ্ছি, কিভাবে দেখতে চাচ্ছি, ধরে নিলাম আমি এর এই নিচের লেয়ারটাকে ফিক্স রাখলাম, মানে জায়গাটাকে আমি কি রাখলাম, ফিক্স রাখলাম, এই যে এই অংশটুকু যেভাবে ছিল সেভাবে রইলো। আমি শুধুমাত্র কি করলাম, তার উপরের যে তলটা আছে সেটাকে একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে বাঁকাইয়া দিলাম। খেয়াল করে দেখেন আপনারা যে আপনার পুরোটা অংশ জুড়ে কিন্তু তার পরিবর্তন দেখতে পাচ্ছেন না, শুধু একটা নির্দিষ্ট অংশ জুড়ে তার পরিবর্তন দেখতে পাচ্ছেন। খেয়াল করেছেন এই জায়গাটুকু, শুধু এই এতটুকু ফিক্স, কিন্তু শুধু এই জায়গাটুকুতে তার কি হচ্ছে, বল প্রয়োগ করে তাকে ডিফর্ম করা হচ্ছে। কি করা হচ্ছে, বল প্রয়োগ করে তাকে ডিফর্ম করা হচ্ছে। দ্যাট ইজ কল্ড শেয়ারিং স্ট্রেন, এটাকে শেয়ারিং স্ট্রেন বলা হয়ে থাকে। লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ভলিউম স্ট্রেন। এই ভলিউম স্ট্রেন কাকে বলা হবে, চেঞ্জ ইন ভলিউম টু দা অরিজিনাল ভলিউম। আমরা যদি ভলিউমের পরিবর্তনটাকে কি করে থাকি, চেঞ্জ ইন ভলিউম টু দা অরিজিনাল ভলিউম, আমরা যে পরিমাণ আয়তনগত পরিবর্তন পেলাম সেটাকে যদি আমরা অরিজিনাল ভলিউমের সাথে কম্পারিজন করি বা কম্পেয়ার করি, তাহলে সেখানে যেটা আসবে সেটাকে বলা হয় কি আমাদের ভলিউম স্ট্রেন বলা হয়ে থাকে। এরপরে আসেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। আমরা বারবারই বলতেছি যে ইলাস্টিসিটি মানে হচ্ছে আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, বস্তুটা বল পেলো, সে তার শেপ বা আকার বা আকৃতি চেঞ্জ করলো, আবার বলটাকে সরিয়ে ফেললাম, সে তার আবার কি করলো, আগের অবস্থায় ফিরে গেল। কিন্তু এটা কতক্ষণ হবে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফোর্স পর্যন্ত তো সেইটা এই জিনিসটা প্রকাশ করবে। একটা না একটা নির্দিষ্ট সময় পরে বল প্রয়োগ করতে করতে দেখা যাবে যে একটা নির্দিষ্ট বলে চলে যাওয়ার পরে সে তার আকার আকৃতি একেবারেই পরিবর্তন করে ফেলবে। তারপরে আমি বল যতই সরিয়ে ফেলি, ডিফর্মিং ফোর্স যতই উইথড্র করে ফেলি না কেন, সে তার আগের অবস্থানে বা আদি অবস্থানে কখনোই ফিরে আসতে পারবে না বা ফিরে আসবে না।
দ্যাট লিমিট, সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেস যে পরিমাণ বল আপনি প্রয়োগ করতেছেন, দ্যাট অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম স্ট্রেস ইজ কল্ড দ্য ইলাস্টিক লিমিট। মানে যতটুকু পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্সিমাম যতটুকু অ্যামাউন্ট অফ স্ট্রেস দিলে একটা বডি বা একটা ম্যাটেরিয়াল তার আগের অবস্থানে ফিরে আসতে পারে বা সে তার আগের শেপে রিগেইন করতে পারে প্রপার্টি ফলো করে ইলাস্টিসিটির, দ্যাট ইজ কল্ড ইলাস্টিক লিমিট। If the applied force exhibit the maximum stress limit, the body does not regain its original position completely after the external forces are withdrawn. That means যদি কোনো কারণবশত আমরা একটা ফোর্সকে অ্যাপ্লাই করার পরে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করার পরে যদি সেটাকে আমরা যদি সরিয়ে ফেলি, তাহলে সে কি করবে, তার অরিজিনাল পজিশনে আর কখনোই ফিরে আসতে পারবে না। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করার পরে সে তার আগের অবস্থানে আর ফিরে আসতে পারবে না, দ্যাট ইজ কল্ড ইলাস্টিক লিমিট। সেটাকে ইলাস্টিক লিমিট বলা হয়ে থাকে। লাস্ট যেটা আছে আপনাদের জন্য আজকের লেকচারে সেটা হচ্ছে হুকসের ল। হুকসের সূত্রতে যেটা বলা হয়েছিলেন, বিজ্ঞানী হুকস এখানে একটা রিলেশন দাঁড় করিয়ে গিয়েছেন। হুকসের ল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উইদিন দ্য ইলাস্টিক লিমিট, মানে ওই যে ইলাস্টিক লিমিটটা যতটুকু পর্যন্ত সে ম্যাক্সিমাম স্ট্রেস সহ্য করতে পারবে, সেই ম্যাক্সিমাম স্ট্রেস পর্যন্ত লিমিটের ভিতরে আমাদের স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। স্ট্রেসকে কি বলা হয় থাকে, স্ট্রেনের সাথে সে কি অবস্থানে আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল স্টেটে আছে। দ্যাট মিন্স স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইনটু স্ট্রেন, সেখান থেকে স্ট্রেস বাই স্ট্রেন ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ই। এই ইটা হচ্ছে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটাকেই বলা হবে মডুলাস অফ রিজিডিটি। আমরা সামনে এই মডুলাস অফ রিজিডিটি সম্পর্কে জানবো। তার মানে হুকসের সূত্রতে যেটা বলা হইতেছে যে ইলাস্টিক লিমিটের ভিতরে স্ট্রেস এবং স্ট্রেন প্রপোর্শনাল টু ইচ আদার, মানে যদি স্ট্রেস বাড়ান তাহলে স্ট্রেনের পরিমাণটুকু বাড়বে, যদি স্ট্রেস কমান তাহলে স্ট্রেনের পরিমাণটুকু কম দেখাবে। একটা আরেকটার সাথে প্রপোর্শনাল একটা রিলেশনশিপে অবস্থান করতেছে, সেটা এখানে আপনাদেরকে বলা হয়েছে। এটা ছিল আমাদের আজকের দিনের জন্য লাস্ট টপিকস, দিস ল। আমরা এর পরবর্তী দিন যে জিনিসগুলো সম্পর্কে শিখব সেটাতে আমি যদি ভুল না করে থাকি, ডিফারেন্ট টাইপস অফ ইলাস্টিক লিমিটস, ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ দ্য ইলাস্টিসিটি, এন্ড কিছু অ্যাপ্লিকেশন শিখবো আমরা। সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের একটা স্ট্রেস অ্যাপ্লাই করলে কি ধরনের ওয়ার্ক ডান হয়ে থাকে সেটা, সেই সম্পর্কে, এবং ডিফারেন্ট ফর্ম অফ ইলাস্টিসিটির জন্য ওয়ার্ক ডান গুলো কেমন হয়ে থাকে সেই জিনিসগুলো সম্পর্কে দেখবো। প্লাস যদি সময় থাকে আমরা ম্যাথমেটিক্সে যাওয়ার চেষ্টা করব, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল গুলোতেও যাওয়ার চেষ্টা করব। তো আজকেরটা মোটামুটি যেটা ছিল সেটা হচ্ছে মোটামুটি আপনাদের থিওরিটিক্যাল পুরোটাই, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একদমই নেই। নেক্সট ক্লাস থেকে আপনাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আসবে। ফিজিক্স ইজ কম্বাইন্ড অফ থিওরি এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অলওয়েজ এটা সবসময় মাথায় রাখবেন। অলওয়েজ দিস লাইন ইন ইউর হেড, কিপ ইন ইউর হেড, অলওয়েজ ট্রাই টু কিপ দিস লাইন ইন ইউর হেড, দ্যাট mathematics and physics, if you want to study physics you have to do mathematics. আপনি ফিজিক্স পড়তে চাইলে আপনাকে ম্যাথমেটিক্স করতে হবে, and this is the rules actually ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আমরা এখানে আজকে যে জিনিসগুলো সম্পর্কে জানলাম সেটা হচ্ছে আমাদের স্টেট অফ ম্যাটার, তিনটি স্টেট থাকতে পারে, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস, সেই তিনটা সম্পর্কে জানলাম। সলিডের ভিতরে দুইটা ভাগ থাকে, ক্রিস্টালাইন সলিড এবং অ্যামোফাস সলিড, তাদের স্ট্রাকচারগত ডিফারেন্স দেখলাম। ইলাস্টিসিটি, ডিফর্মিং ফোর্স, এবং ইলাস্টিসিটির উপরে ভিত্তি করে একটা একটা ম্যাটেরিয়াল বডিকে তিনটা ভাগে ভাগ করা যায়, পারফেক্টলি ইলাস্টিক বডি, পারফেক্টলি রিজিড বডি বা প্লাস্টিক বডি। দেন স্ট্রেস, ডিফারেন্ট ফর্মস অফ স্ট্রেস সম্পর্কে দেখলাম, স্ট্রেন সম্পর্কে দেখলাম, স্ট্রেনের ক্লাসিফিকেশন দেখলাম, ইলাস্টিক লিমিট দেখলাম, এবং সর্বশেষ হচ্ছে আমরা দেখলাম হচ্ছে হুকস ল। ওকে, আপনারা কি সবাই, আচ্ছা রবিউল ইসলাম আছেন স্যার? রবিউল ইসলাম নেই। আচ্ছা, আজকে কি সকাল থেকে আপনাদের কোনো ক্লাস হয়েছে? স্যার আজকে সকাল থেকে কি আপনাদের কোনো ক্লাস হয়েছে? না স্যার, এটাই একটাই ছিল আপনার। একটাই ছিল। আচ্ছা, আমার তো রবিউল ইসলামের দরকার ছিল, রবিউল ইসলাম মনে হয় এখন নাই।
স্যার রবিউল ইসলামের নেটওয়ার্কের প্রবলেম। ওকে, আঞ্জুমারা, আঞ্জুমা আক্তার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ আঞ্জুমা আক্তার। দেখেন আঞ্জুমা আক্তার, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কতজন পার্টিসিপেন্ট আছে, দেখা যাচ্ছে না? যাচ্ছে তো, তাই না? Yes. আচ্ছা, দেখেন আঞ্জুমা আক্তার কিন্তু তার নামের পাশে আইডিটা দিয়ে রেখেছে, খেয়াল করেছেন? 21204010। আপনাদের প্রত্যেকের কাছে আমার গত ক্লাসে অনুরোধ ছিল যে আপনারা নিজেদের নামের পাশে আইডিটাকে লিখে রাখবেন, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা কাউন্ট করতে সুবিধা হবে। আমার কাছে আপনাদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডেন্সে কিন্তু 10 মার্কস আছে, ঠিক আছে? সো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। সবাই কাইন্ডলি নিজেদেরকে এখন রিনেম করতে চাইলে করে নিতে পারেন, ঠিক আছে? এন্ড আমি আপনাদেরকে হচ্ছে একটা ফাইল দেব, সেই ফাইলটাতে আপনারা সবাই সবার নাম এবং আইডিটা লিখে, আমি মেবি ওটাকে রবিউল ইসলামকে হয়তো বা দিতে পারি, দিলে সেখানে সবাই সবার নিজস্ব নাম, আইডি সেটা লিখে তো আমার কাছে জমা দিতে হবে, ঠিক আছে? সবাই শুনতে পেয়েছেন জিনিস কথাটা? স্যার আচ্ছা, আজকের ক্লাসের কোনো টপিকস নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার? এমন কোনো টপিকস কেউ বুঝেননি? যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, নতুবা আমরা ক্লাসটা শেষের দিকে যাব। আপনাদের কি আজকে কোনো ল্যাব ক্লাস আছে? জি স্যার। কখন? দেখা যাচ্ছে রুটিন একটু দেখে নিন। ল্যাব ক্লাস বলতে কি স্যার, এটা ওয়ার্কশপ প্র্যাকটিস। কখন, যেটা লাঞ্চের পরে? হ্যাঁ 3টা থেকে 5টা। আমাদের তো মনে হয় হবে না, এটা হবে। আমি জানি না, এটা আমার আইডিয়া। আচ্ছা স্যার, করা আছে তো, মানে রেকর্ডিং, এটা কি দেওয়া কোনটা? যেত? ক্লাস রেকর্ডিং? সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।